ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একছত্র আধিপত্য এবং নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা বেশ উৎফুল্ল। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসি বাংলাদেশের ক্ষমতায় নতুন সংঘাত, সেনাপ্রধান বনাম পররাষ্ট্রমন্ত্রী, পর্দার আড়ালে কি ঘটছে। বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা, স্থায়ী কমিটির সদস্য, নবনিযুক্ত মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি বলেছেন খলিলুর রহমান সম্পর্কে যে তিনি বিদেশি নাগরিক, এবং বিএনপির পক্ষ থেকে যদি ইউনূস সরকারের কারো পদত্যাগের দাবি থাকে বা ছিল, সেটি হচ্ছেন এই খলিলুর রহমান। কিন্তু মজার বিষয় হলো, অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, খলিলুর রহমান বিএনপি সরকারের ভেতরে ঢুকে গেলেন। পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে? 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়ে গেল, ক্ষমতায় এসেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। কিন্তু সরকার গঠনের রেশ কাটতে না কাটতেই ঢাকার ক্ষমতার অলিন্দে শুরু হয়েছে এক নতুন স্নায়ুযুদ্ধ। একদিকে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আর অন্যদিকে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের আজকের এক প্রতিবেদন দাবি করছে এই দুই ক্ষমতাধর ব্যক্তির মধ্যকার পুরনো শত্রুতা এখন চরম রূপ নিতে পারে, যা কেবল সামরিক বাহিনী নয়, বরং বাংলাদেশের ভূ রাজনীতি এবং বৈদেশিক সম্পর্কেও বড় প্রভাব ফেলতে পারে। কেন সেনাপ্রধান খলিলুর রহমানকে সেনানিবাসে নিষিদ্ধ করেছিলেন? কেন খলিলুর রহমানকে মার্কিন ডিপ স্টেটের লোক বলা হচ্ছিল? আপনি বিএনপি নেতার কণ্ঠেও শুনলেন তীব্র প্রতিবাদের ভাষা। এই দ্বন্দ্বে তারেক রহমানের ভূমিকা কি? এই দ্বন্দ্বের শেকড় আসলে অনেক গভীরে। ঘটনার শুরু 2025 সালের মাঝামাঝিতে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় খলিলুর রহমান ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ। সেই সময় তিনি মিয়ানমারের রাখাইনে একটি মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরির প্রস্তাব দেন। কিন্তু এখানেই বাধে বিপত্তি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। নর্থ ইস্ট নিউজের তথ্য মতে জেনারেল জামান সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, কোনো রক্তক্ষয়ী করিডোর হতে দেওয়া হবে না। সেনাবাহিনী মনে করেছিল এই করিডোর বাংলাদেশের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই বিরোধ এতটাই ব্যক্তিগত পর্যায়ে চলে যায় যে জেনারেল জামান খলিলুর রহমানের ঢাকা সেনানিবাসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ভাবুন একবার, একজন নিরাপত্তা উপদেষ্টার জন্য সেনানিবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা আজও বহাল আছে বলে জানা গেছে। আর এখন সেই ব্যক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের পর যখন মন্ত্রী পরিষদ গঠনের নানা রকম জল্পনা কল্পনা চলছিল, তখন খলিলুর রহমানের নাম তালিকার কোথাও ছিল না। এমনকি বিএনপির সিনিয়র নেতারাও জানতেন না তিনি মন্ত্রী হতে যাচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে টেকনোক্র্যাট কোটায় তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এটি অনেকের কাছেই বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। নর্থ ইস্ট নিউজ দাবি করছে এটি একটি পর্দার আড়ালের বিশাল ডিল। খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকার সাথে বড় বড় বাণিজ্যিক চুক্তি এবং 25টি বোয়িং বিমান কেনার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন। এমনকি এই যে বাণিজ্য চুক্তি, মার্কিন বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তির পেছনেও খলিলুর রহমান বড় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খলিলুর রহমান আসলে ওয়াশিংটনের পছন্দের লোক। তার এই অন্তর্ভুক্তি প্রমাণ করে যে তারেক রহমানের সরকারের ওপর মার্কিন ডিপ স্টেটের একটি শক্তিশালী প্রভাব রয়েছে। সেনাপ্রধান যেখানে জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তিত, সেখানে পররাষ্ট্রমন্ত্রী যখন সরাসরি বিদেশি শক্তির মদতপুষ্ট বলে মনে করা হয়, তখন সংঘাত অনিবার্য। বিরোধ কেবল করিডোর বা রাজনীতিতে সীমাবদ্ধ থাকেনি,
এটি ঢুকে পড়েছে সরাসরি সেনাবাহিনীর চেন অফ কমান্ডে। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, খলিলুর রহমান নাকি সেনাপ্রধানকে একঘরে করার জন্য সেনাবাহিনীতে বড় ধরনের রদ বদলের চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে সরিয়ে চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস করতে। অন্যদিকে জেনারেল জামান চেয়েছিলেন তার অনুগত লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেই পদে বসাতে। এমনকি ডক্টর ইউনুস এবং খলিলুর রহমান মিলে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকেও সিজিএস করার চেষ্টা করেন। বর্তমানে সিজিএস পদটি শূন্য রয়েছে। এই যে পদায়ন নিয়ে লড়াই, এটি আসলে ক্ষমতার ভারসাম্য নিজেদের দিকে টানার চেষ্টা। খলিলুর রহমান চাইছেন এমন কাউকে গুরুত্বপূর্ণ পদে বসাতে যারা সেনাপ্রধানের প্রভাব কমিয়ে দেবে, আর জেনারেল জামান চাইছেন 2027 সালের জুন মাসে তার অবসরের আগ পর্যন্ত নিজের বিশ্বস্ত বলয়কে ধরে রাখতে। জেনারেল জামানের অবসরের নর্থ ইস্ট নিউজ বলছে 2027 সালের জুন মাস, কিন্তু উইকিপিডিয়ার তথ্য বলছে জেনারেল জামানের অবসর বা 60 বছর বয়স পূর্ণ হয়ে যাচ্ছে এই বছরের 15 সেপ্টেম্বর। কাজেই তিনি যদি 15 সেপ্টেম্বর অবসরে যান কিংবা 27-এও যদি যান, তার ক্ষমতা সুসংহত করার জন্য তিনি যা চেষ্টা করার সেটি অবশ্যই করবেন একজন সেনাপ্রধান হিসেবে। এখন প্রশ্ন হলো, এই ফিউড বা দ্বন্দ্বের ভবিষ্যৎ কি? জেনারেল জামান একজন অত্যন্ত ধৈর্যশীল কিন্তু দৃঢ় অফিসার হিসেবে পরিচিত। তিনি সেনাবাহিনীতে নিজের প্রভাব ধরে রাখতে বদ্ধপরিকর। অন্যদিকে খলিলুর রহমানের পেছনে রয়েছে মার্কিন সমর্থন। যদি এই দ্বন্দ্ব বাড়তে থাকে তবে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দেবে। একদিকে ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য, অন্যদিকে মিয়ানমার ইস্যুতে সেনাবাহিনীর কঠোর অবস্থান। এই সব কিছুর মাঝখানে পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান যদি দুই মেরুতে থাকেন তবে সরকারের পক্ষে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে। অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করছেন সেনাবাহিনীর সিনিয়র জেনারেলরা খলিলুর রহমানের বিরুদ্ধে একটি ইউনিফাইড রেসপন্স বা ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ছায়া যখন বিএনপি সরকারের মধ্যে ঢুকে গেল, মানুষ প্রত্যাশা করেছিল একটা ফ্রেশ পরিষ্কার একটা বিএনপি সরকার হবে, কিন্তু সেই প্রত্যাশার পারদটা কিন্তু খলিলুর রহমান নিয়োগ পাওয়ার মাধ্যমে নেমে গেল। অর্থাৎ বিতর্কিত বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ ইউনূস সরকারের ছায়া বিএনপি সরকারের মধ্যে থাকলো। এখন অনেকে আবার প্রশ্ন করছেন যে এই ধারাবাহিকতায় কি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? সেটিও দেখতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বাংলাদেশের ক্ষমতার এই দড়ি টানাটানি কেবল শুরু। তারেক রহমানের নতুন সরকার কি পারবে এই দুই স্তম্ভের মধ্যে সমন্বয় করতে, বিশেষ করে সেনাপ্রধান এবং খলিলুর রহমানের মধ্যে? নাকি খলিলুর রহমানের মাধ্যমে আসা বিদেশি চাপ সেনাপ্রধানের সাথে সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে? নর্থ ইস্ট নিউজের এই বিশ্লেষণটি যদি সত্যি হয় তবে আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত ক্রুশিয়াল। আপনাদের কি মনে হয়, খলিলুর রহমানের অন্তর্ভুক্তি কি বাংলাদেশের জন্য ভালো হবে, নাকি এটি সেনাবাহিনী ও সরকারের মধ্যে দূরত্ব বাড়াবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একছত্র আধিপত্য এবং নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা বেশ উৎফুল্ল, আনন্দের বন্যা, এবং মনে হয় যেন আকাশের চাঁদ তারা পেয়েছে। কেউ কেউ প্রকাশ্য রাজনীতির স্বপ্ন দেখছে, অনেকে চিন্তা করছে যে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারেন, আবার অনেকে আওয়ামী লীগের অফিসে বসে রাজনীতি করার স্বপ্নে বিভোর হয়ে পড়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গাতে আমরা শুনতে পেলাম যে নবনির্বাচিত সংসদ সদস্য তিনি আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছেন। আবার এই খবর শুনলাম যে কোনো কোনো অফিসে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বপ্রণোদিত হয়ে তারা জাতীয় পতাকা উত্তোলন করেছে। আবার পরবর্তীতে একটা অফিস বোধহয় পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখুন যে
নির্বাচনের সময় নিঃসন্দেহে এমন কিছু ঘটনা ঘটেছে আওয়ামী লীগের মধ্যে এবং বিএনপির মধ্যে, যার কারণে বিএনপির নেতাকর্মীরা বিপুল সংখ্যক আওয়ামী লীগের ভোটারদের ভোট তারা লাভ করেছে এবং প্রায় সব নির্বাচনী এলাকাতে যারা বিএনপির প্রার্থী ছিলেন তারা আওয়ামী লীগ ভোটার, আওয়ামী লীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগ ব্যাপারে বড় বড় ইতিবাচক কথা বলেছেন। তাদের বক্তব্য হলো যে যারা অন্যায় করেননি, যারা ভালো কাজ করেছেন, কেবলমাত্র আওয়ামী লীগ করার কারণে তাদের বিরুদ্ধে কোনো রকম অন্যায় করা যাবে না, তাদেরকে হয়রানি করা যাবে না এবং তাদেরকে প্রকাশ্যে রাজনীতি করতে দিতে হবে এবং আমরা সেই নিরাপত্তা দেব। কোনো কোনো এলাকাতে সংসদ সদস্য যারা প্রার্থী তারা আওয়ামী লীগকে নিজেদের কাছে নিয়ে নিয়েছেন এবং আওয়ামী লীগের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা দৃঢ়তা প্রদর্শন করেছেন, আওয়ামী লীগের জিম্মা নিয়েছেন। এবং আরো অবাক করার ব্যাপার হলো কিছু কিছু এলাকাতে নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাকর্মী সেই বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীর সঙ্গে একত্র হয়ে, বিএনপির মধ্যে যে গ্রুপ থাকে, দুটো গ্রুপ থাকে, তো একটা গ্রুপ আওয়ামী লীগের লোকের সাথে একত্র হয়ে তারা বিএনপির প্রতিপক্ষকে আচ্ছা মতো ঠ্যাঙ্গানি দিচ্ছে এবং সেই ঠ্যাঙ্গানিতে বিএনপির যারা লোকজন তারা কান্নাকাটি করে রীতিমতো অস্থির এবং তারা এখন না পারছে বলতে, না পারছে সহ্য করতে। এর কারণ হলো আওয়ামী লীগ টাকা মারেনি, বিএনপির যারা লোকজন আছে তারা আওয়ামী লীগের সাহায্য নিয়ে তাদের প্রতিপক্ষকে আচ্ছা মতো পিটুনি দিয়েছে। এটা যেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছিল, না বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছিল, তো সেক্ষেত্রে বিদ্রোহী প্রার্থী যদি বিজয়ী হয়ে থাকে তাহলে ধানের শীর্ষের প্রার্থীর সমর্থকদেরকে মার দিচ্ছে, আর ধানের শীর্ষের প্রার্থী যদি বিজয়ী হয়ে থাকে তাহলে বিদ্রোহী প্রার্থীর যারা লোকজন রয়েছে তাদেরকে মারধর করছে। এবারে যারা বিএনপি জোটের শরিক দল হিসেবে বিজয়ী হয়ে এসেছেন, তো এই বিজয়ীরা তাদের নিজেদের দল, তারপরে ধানের শীষের যারা কমিটির যারা লোকজন তারা, আওয়ামী লীগের ভোট সবার সাহায্য এবং সহযোগিতা নিয়েই সংসদে এসছে এবং সেই এলাকাগুলোতে এখন আইন শৃঙ্খলা রীতিমতো হুমকির মুখে, ব্যাপক সংঘর্ষ হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং এটি বাড়তে থাকবে। তো এই যে একটি অবস্থা, সেই অবস্থায় নিঃসন্দেহে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা খুশি হবেন। এর কারণ হল গত 17টি মাসে তারা কোনো কাজ করতে পারেননি। অধিকন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জমানা, এটাকে মানে ওই যে পঙ্কজ উদাসের মতো নিকলো না নিকাব জামানা খারাপ হ্যায়, তো তারা বলতে গেলে অনেকটা হিজাব পরে, আওয়ামী লীগের লোকজন অনেকটা হিজাব পরে সমাজে চলাফেরা করতেন আর কোনো অবস্থাতে সেই হিজাব বা নেকাব তারা খুলতেন না। এর কারণ হলো জমানা খুব খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানা তাদের কাছে ভীষণ রকম বিষদায়ক ছিল, ফলে যে কোনো মূল্যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটানোর জন্য বিএনপিকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এটা এখন একটা ওপেন সিক্রেট। তো কাজেই বিএনপি যখন বিজয়ী হয়েছে তখন তারা বিএনপির কাছে চাচ্ছে যে প্রতিদান চাচ্ছে। তো এই গেল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নির্বাচন কেন্দ্রিক বিএনপি এবং আওয়ামী লীগের যে সমঝোতা এবং নির্বাচন পরবর্তী সময় বিএনপি এবং আওয়ামী লীগের এই সখ্যতাকে নিয়ে দেশের স্থানীয় রাজনীতি এটা কেমন চলছে তার একটি প্রাথমিক যাকে বলা হয় জরিপ। এর বাইরে যেটি হবে আগামীতে সেটি আরো ভয়াবহ। ভয়াবহ যে সকল আসনে জামাত জয়লাভ করেছে সে সকল আসনে জামাতের সঙ্গে আওয়ামী লীগের লোকের সখ্যতা হবে। এই কারণে হলো বিএনপি যে কাজগুলো তারা করছে সেটা সেই কাজগুলো হলো চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি। তো এইগুলো করে পুরো সমাজের যে নিয়ন্ত্রণ তাদের হাতে। আর যেহেতু তারা টাকা পয়সা কালেকশন করছে, থানা পুলিশের যে সকল দুর্বৃত্ত রয়েছে, যে সকল বাজে লোক রয়েছে তাদের সঙ্গে এই ধরনের চাঁদাবাজদের একটা ভালো সম্পর্ক থাকে, ভাগাভাগি, বিচার সালিশ সবকিছু। তো সেক্ষেত্রে যিনি জামাতের সংসদ সদস্য তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে বিএনপির যে চলমান যে দখল বাণিজ্য, চাঁদাবাজি, মাস্তানি এগুলোর বিরুদ্ধে তিনি কিছুই করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যারা একটু স্মার্ট, চালাক, তারা করবেন কি, প্রশাসনের সাহায্য এবং সহযোগিতা নিয়ে ব্যাপক মাত্রায় আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করবেন এবং আওয়ামী লীগ যদি সেই এলাকাতে ফিরে আসে এবং জামাতের নেতাকর্মীদের সঙ্গে যদি আওয়ামী লীগ একত্র হয়
তার সঙ্গে যদি জামাতের এমপি সাহেব থাকেন, তো সেখানে জামাত এবং আওয়ামী লীগ খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে। এবং তারা কি করবে, বিভিন্ন জায়গাতে স্টায়ারিং কমিটি করবে, চাঁদাবাজ প্রতিরোধ স্টায়ারিং কমিটি, তারপর দুর্নীতি প্রতিরোধ স্টায়ারিং কমিটি, শান্তি শৃঙ্খলা রক্ষাকারী স্টায়ারিং কমিটি। এবং এই কমিটির সঙ্গে মুসল্লিরা থাকবে, ইমামরা থাকবে, শিক্ষকরা থাকবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে, এবং ভালো ভালো আওয়ামী লীগের বদমাশগুলো নয়, ভালো ভালো নেতাকর্মীরা থাকবে এবং জামাতের লোকজন থাকবে। ফলে যে একটা সামাজিক বিপ্লব শুরু হয়ে যাবে, সেই বিপ্লবে জামাত এবং আওয়ামী লীগ তারা অনেকটা এগিয়ে যাবে। যে এলাকাতে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগের লোকজন, বিএনপির পরিবর্তে যেখানে জামাত জয়লাভ করেছে সেখানে আওয়ামী লীগের এই অবস্থা হবে। তো কাজেই আগামীতে যে সংসদের ভিতরে রাজনীতি হচ্ছে, সংসদের বাইরের রাজনীতি হচ্ছে, পথে ঘাটে মাঠে দূতাবাসগুলোতে যা কিছু হচ্ছে, সব জায়গাতেই অনিবার্য হিসেবে আওয়ামী লীগ চলে আসবে, বিএনপির সাহায্যকারী শক্তি হিসেবে, জামাতের সাহায্যকারী শক্তি হিসেবে, কিংবা অন্যান্য যে সকল ছোট ছোট রাজনৈতিক দল যারা বিএনপির ধানের শীষ নিয়ে বা বিএনপির সমর্থন নিয়ে বা সংসদ সদস্য হয়েছে, তাদেরকেও আওয়ামী লীগের সহযোগিতা নিতে হবে এলাকায় মুভমেন্ট করার জন্য। এর কারণ হলো যে বিএনপি এখন যে সুযোগগুলো ভোগ করছে গত 17 মাসে, যেটা কন্টিনিউ আছে, এটা তারা জীবনে কোনো অবস্থাতে ছাড়বে না। এমনকি তাদের যদি জেলে যেতে হয়, তাদের বিরুদ্ধে যদি সে আবার অপারেশন ক্লিন হার্ট পরিচালিত হয়, তবু তারা এই কাজ থেকে সহজে বিরত হবে না। এর কারণ হলো এগুলো নগদ ধান্দা পানির ব্যাপার, মাল পানির ব্যাপার। এক একটি এলাকাতে, যেমন কারণ বাজার এলাকাতে শোনা কথা, ডেলি কয়েকশো কোটি টাকার, আল্লাহ মাফ করুক, আমি 1 কোটি টাকাও একসাথে দেখিনি কখনো। তো কয়েকশো কোটি টাকা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমি কিন্তু মানে 1 কোটি টাকা একসাথে দেখিনি, মানে ব্যাংক থেকে উঠে 1 কোটি টাকা একত্রে রেখে আমার হয়নি, ট্রানজাকশন হয়েছে, বহু ট্রানজাকশন হয়েছে। হয়তো আমার সহায় সম্পত্তি বিক্রি করলে বা একত্রে করলে কয়েক শত কোটি টাকা হবে। আল্লাহ আমাকে সেই এমপি হওয়ার অনেক আগে, আজ থেকে 25 বছর আগে, সেই 100 কোটি টাকার মালিক করেছেন। তো মানে আমি বললাম এই অর্থে যে মানে একত্রে সেই টাকাগুলো টেবিলে রেখে গোনা জমা করা, এটা আমার জীবনে কখনো হয়নি। আসছে, খরচ করেছি, ইনভেস্ট করেছি, সেভাবে চলেছে। এনিওয়ে, তো যেটা বললাম যে যারা দুর্নীতি করে, তো তাদের কাছে তো অনেকের এই দুর্নীতির টাকা রাখার জন্য বড় বড় সিন্দুক থাকে। 1 কোটি টাকা যদি আপনার কাছে থাকে, 1000 টাকার বান্ডেল যদি হয়, তাহলে কতগুলো বান্ডেল লাগে? 100টা বান্ডেল লাগে 1 কোটি। যদি 100 কোটি হয়, তাহলে কতগুলো বান্ডেল লাগে, কতগুলো ট্রাঙ্ক লাগে, কতগুলো যাকে বলা সিন্দুক লাগে। এবং এই ধরনের মানে 100 কোটি টাকা কারণ বাজার থেকে যদি কেউ বহন করে নিতে হয়, তাহলে তো তার একটা রীতিমতো পিক আপ লাগবে। তো এটাই আমি বলছিলাম যে এই যে এত টাকার যে লেনদেন, এটা তো কারো ঝাড় ফুঁক কিংবা কারো ধরেন নীতি কথা, এতে কেউ বন্ধ করবে না। টাকার আনন্দ, টাকার লোভ, টাকার লালসা, টাকার মায়া, টাকার মোহ এত নির্মম, এত নিষ্ঠুর যে টাকার জন্য অনেকে দেশ বিক্রি করে, টাকার জন্য অনেকে নিজের মাকে বিক্রি করে দেয়, স্ত্রীকে বিক্রি করে দেয়, কন্যাকে বিক্রি করে দেয়, টাকার জন্য নিজের কিডনি বিক্রি করে দেয়, নিজের চোখ বিক্রি করে দেয়, হার্টের বাল্ব বিক্রি করে দেয়। এই হলো টাকা। তো কাজেই সেই টাকা যারা শত শত কোটি টাকা চাঁদাবাজি করছে, তারা কোরআনের কোনো আয়াত দ্বারা বা হাদিসের কোনো যাকে বলা হয় নির্দেশনা দ্বারা এগুলো বন্ধ করে দেবেন, এটা হয় না। ফলে এদের বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলবে যারা চাঁদাবাজ বিরোধী লোকজন, বিশেষ করে জামাতের যারা লোকজন, যারা এটা প্রচার করছে। আর এই কাজ করার জন্য তাদের ম্যান পাওয়ার লাগবে, আর সেই ম্যান পাওয়ার এখন তারা আওয়ামী লীগ থেকে নেবে। এটাই হলো স্বাভাবিক রাজনীতির হিসাব। এবং সেই হিসাবে দূর থেকে বসে, বিশেষ করে দিল্লি থেকে বসে এই দৃশ্য দেখবে শেখ হাসিনা, আর হাসবে এবং খুশি হবে। এবং তিনি যদি টুস করে ফুস করে নিজের ইচ্ছায় হোক, সরকারের ইচ্ছায় হোক, জামাতের ইচ্ছায় হোক, তারেক জিয়ার ইচ্ছায় হোক, নরেন্দ্র মোদীর ইচ্ছায় হোক, অলানে ছাড়েন, কোনো একদিন হঠাৎ করে যদি আপনি দেখেন তীরপুরে দিয়ে সোজা কুমিল্লা টুস করে ঢুকে গেছে, অথবা মেহেরপুর বৈদ্যনাথ তলা থেকে মানে ওখান দিয়ে ঢুকে গেছে, অথবা চাঁপাই নবাবগঞ্জ দিয়ে ঢুকে গেছে, এটা বা ওই শিলিগুড়ি দিয়ে ঢুকে গেছে, রংপুর দিনাজপুর দিয়ে, ওখানে তো তার
দিনাজপুরের যে ওই এলাকার তো তার স্বামীর বাড়ি, ডক্টর মোহাম্মদ ওয়াজেদ সাহেবের বাড়ি, তো তিনি সেখান থেকে ঢুকে গেছেন। এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, তখন কি বলবেন বলেন? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।